যশোর ঈদগাহ মাঠে জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন ও উলসি খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন। আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। আগামী সপ্তাহ নাগাদ অর্ধেকে কমবে লোডশেডিং বলছেন জ্বালানি মন্ত্রী। জানালেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে সোলার সিস্টেম। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। হামে সিলেট সহ 4 জেলায় আরও 5 শিশুর মৃত্যু। কিছুতেই কমছে না প্রকোপ। টিকাদানে ব্যর্থতার কারণ জানাতে কমিটিকে 2 সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যশোর ঈদগাহ মাঠের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রবিন, সমাবেশের মঞ্চে কারা কারা উপস্থিত আছেন, নেতারা কি বলছেন জানতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো আসলে সমাবেশস্থলে এসে পৌঁছাননি। তিনি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন সেই আশা করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি সার্কিট হাউসে অবস্থান করছেন, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এরপর নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করছেন। পরপরই যশোর ঈদগাহ মাঠের সমাবেশে যোগ দেবেন। যে ঈদগাহ মাঠের সমাবেশে ইতিমধ্যেই বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। অর্থাৎ এটি যেহেতু যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশ, সেক্ষেত্রে কেবলমাত্র দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ রয়েছে এই সমাবেশে। এবং একটা বিষয় উল্লেখ করতে হয় যে এই মাঠেই 2011 সালে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন রোড মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে। এবং তার ধারাবাহিকতায় সন্তান তারেক রহমান সরকার প্রধান হয়ে যখন আসলেন এখানটায়, তখন স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনাটা একটু অন্যরকম। দিনের শুরুতে তিনি যেমন খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের যাবতীয় প্রস্তুতি বা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের যে অঙ্গীকার স্পষ্ট করেছেন, ঠিক তেমনি এখানটায় অর্থাৎ এই যশোর জেলায় যশোর মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও তিনি উদ্বোধন করেন। যদিও যশোরের 6টি সংসদীয় আসনের মধ্যে কেবল একটিতেই জয় পেয়েছিল বিএনপি, কিন্তু তারপরেও সুষম উন্নয়নের বিষয়টি নিশ্চিত করতে সরকারের যে প্রতিশ্রুতি অঙ্গীকার, তারই এক ধরনের উদাহরণ কিংবা তারই এক ধরনের বাস্তবায়ন বলে মনে করছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে পৌঁছবেন। নেতাকর্মীদের অপেক্ষা এক নজর দেখা এবং তার বক্তব্য শোনা, যে বক্তব্যের মধ্য দিয়ে আগামীর দিক নির্দেশনা এবং সেই সঙ্গে সরকার প্রধান হিসেবে সাধারণ মানুষের জন্য কি কি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80% নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসার সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এই স্বাস্থ্যকর্মীদের শতকরা 80% নারী আমাদের।
লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। সকালে যশোর পৌঁছে শার্শায় উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক গোষ্ঠী। জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, পর্যায়ক্রমে দেশের বন্ধ কারখানাগুলো চালু করা হবে। নারীদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাও করবে সরকার। যশোরের এই উলসী খালের প্রথম খনন হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই নামফলকের পাশেই খালটি পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন তারই ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন সুধী সমাবেশে। বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানি নেই, ফলে কৃষকের কোনো উপকার হচ্ছে না। খাল খনন শেষ হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টি বাদলও কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষ রোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম। এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি পক্ষ। দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। বন্ধ থাকা কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়। তারেক রহমান জানান, বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষার ব্যবস্থা করবে সরকার। একই সাথে রান্নার সুবিধায় নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে দেশের অর্থনীতির উপর চাপ পড়লেও পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিমানযোগে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে শার্শায় যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় যশোরবাসী। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। সংসদ ও গণতন্ত্রকে শক্তিশালী রাখতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ। দুপুরে সংসদের এলডি হলে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, সংসদে কেউ ভুল করলে তা সমালোচনার মাধ্যমে তুলে ধরতে হবে, যাতে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং গণতন্ত্র টিকে থাকে। সরকার যতদিন ভালো কাজ করবে ততদিন জনগণ ও গণমাধ্যমের সমর্থন কাম্য। পাশাপাশি সরকার কোথাও ভুল করলে তা ধরিয়ে দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সংবিধান সংশোধন ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। সরকার জুলাই সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করা হবে। পার্লামেন্টকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই পার্লামেন্টকে চাই না, এই পার্লামেন্টকে একটা বাঁচিয়ে কেউ যদি ভুল করে পার্লামেন্টে যদি নষ্ট হতে থাকে, আপনার পার্লামেন্টকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার সে কাজটা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। এই সুযোগে আপনাদের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে আশা করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, লোডশেডিং 1500 মেগাওয়াট থেকে 700-800 মেগাওয়াটে নেমে আসবে। বলেন, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ $2 বিলিয়ন বেড়েছে। বিগত সরকার 56,000 কোটি টাকা বাকি রেখে গেছে। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে অর্থের অপচয়ের নানা প্রকল্প করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ
খাতে বড় বড় সরকারি কোম্পানি করেছে, তবে নবায়নযোগ্য জ্বালানি ছাড়া বিকল্প নেই। সরকার সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে বলেও জানান ইকবাল হাসান। বলেন 25 বছরের জন্য জমি লিজ দেয়া হবে, বিনিয়োগকারীরা চাইলে জমি কিনেও নিতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগী ভর্তি হয়েছে 1448 জন। 24 ঘন্টায় সিলেটে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 38 জন, চিকিৎসাধীন রয়েছেন 172 জন। রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি 17 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 27 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 110 জন। সিলেট ও রাজশাহী ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ছোঁয়াচে রোগটির সংক্রমণ ঝুঁকি বাড়ছে। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে হামের টিকা দিতে ব্যর্থতা খতিয়ে দেখতে যে কমিটি গঠিত হয়েছে তারা কি কাজ করছে 2 সপ্তাহ পর তার প্রতিবেদন দেখবেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে। বলেন, ফ্যামিলি কার্ড সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প হওয়ার এটি অগ্রাধিকার পাবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটখাটো ভুল হতেই পারে। তিনি আরও জানান, পাইলট কার্যক্রমে ইতিমধ্যে 37,000-এর বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কিনা, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে, এখানে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনে এটা তো অব্যাহত চলতে থাকবে। সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যা এখন অনেকটা যুদ্ধের মতো, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এই সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ ও নৈতিক সহায়তা দিতে আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে তা আরও জোরালো করতে চায় বাংলাদেশ। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফিরে সিএনজি অটোরিকশায় যাত্রী বেশি ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিলেন এনবিআর কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল, টাকাসহ মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিলে তার মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা।
শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। আলোচিত এই হত্যায় জড়িত অভিযোগে জুয়েল, সোহাগ, জনি, সুজন ও হৃদয় নামের 5 জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় একটি সিএনজি অটোরিকশা। র্যাব জানায়, বাস থেকে নামার পর বুলেট বৈরাগীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলা হয়। আগে থেকেই যাত্রী বেশে সিএনজিতে ছিল ছিনতাইকারীরা। পথেই তার কাছ থেকে মোবাইল সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাস যোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সবকিছু ছিনিয়ে নেওয়ার পর বুলেট বৈরাগীকে রাস্তায় ফেলে দেয় অপরাধীরা। এ সময় মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা র্যাবের। তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তখন প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের অনুযায়ী তথ্য যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার 5 আসামির মধ্যে সোহাগের কাছ থেকে বুলেট বৈরাগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপরাধ যেখানেই সংগঠিত হচ্ছে, র্যাবের টিম সেখানেই কাজ শুরু করে দিচ্ছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খোঁজে তল্লাশির সময় মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে সেগুলো বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত নয়। বিবৃতিতে এমনটি জানিয়েছে হিলসবরো কাউন্টি পুলিশ। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এর অবস্থান। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় শনাক্তে সময় লাগবে বলে জানানো হয়। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে শুনানি হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে 37 বছর বয়সী লিমনকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা তার পিঠের নিচের অংশ থেকে লিভার ভেদ করেছিল। এই হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম সালেহ আবু গারবের বিরুদ্ধে 2 শিক্ষার্থীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।